আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে দেখো তোমাদের জন্য আরো সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা এই প্রশ্নটা যাতে আর একটু সহজে বুঝতে পারো, আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকে পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড 2021-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো এখানে উদ্দীপক হিসেবে কি দেওয়া আছে, যে রুনা ব্যাডমিন্টন খেলতে গিয়ে বেশ ক্লান্ত বোধ করে। তার বাবা তাকে এক গ্লাস শরবত খেতে দিলেন এবং সে তাতে শক্তি ফিরে পেল ও স্বস্তি বোধ করলো। রুনা বাবাকে জিজ্ঞেস করলো, এই শক্তি আমরা পাই কিভাবে? উত্তরে বাবা বললেন, একটি জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহে জটিল খাদ্য বস্ত্র দ্রব্য জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। অর্থাৎ শক্তি ফিরে পাওয়ার জন্য সে বাবাকে জিজ্ঞেস করাতে বাবা বলছে এরকম একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। এখন জৈব রাসায়নিক প্রক্রিয়াটা কি? এটা হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়া হচ্ছে জটিল খাদ্যবস্তু ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয়, কার্বন ডাই অক্সাইড আর শক্তি উৎপন্ন করে। এখন শ্বসন প্রক্রিয়া আবার দুইটা ভাবে সম্পন্ন হতে পারে, অক্সিজেনের উপস্থিতিতে আবার অনুপস্থিতিতে। তাহলে এখন আমরা যদি উদ্দীপকটা বুঝছি যে শ্বসনের কথা বলছে, এরপরে তুমি ক খ গ ঘ চারটা প্রশ্ন কি লিখছে দেখো তো। যে সেন্ট্রিওল কাকে বলে? খ নম্বরে বলছে কোষ কঙ্কালের গঠন ব্যাখ্যা করো। গ নম্বরে বলছে অক্সিজেনের অনুপস্থিতিতে উক্ত জৈব রাসায়নিক প্রক্রিয়াটি বর্ণনা দাও। ওই যে আমি বললাম যে শ্বসন দুইটা পদ্ধতিতে হইতে পারে, একটা অক্সিজেন যদি থাকে আর একটা অক্সিজেন যদি না থাকে। তখন অনুপস্থিতিতে যে শ্বসনটা হয় ওইটাকে আমরা বলি অবাধ শোষণ। অবাধ শোষণে অক্সিজেন প্রয়োজন হয় না, কিন্তু খাদ্যবস্তুটা জারিত হয় এনজাইমের সহযোগিতায়। এনজাইমের সহযোগিতায় ভেঙে গিয়ে অল্প একটু শক্তি উৎপন্ন করে, ওখানে ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এরপরে দেখো ঘ নম্বরে আমাদের কি বলছে, যে জীবজগতের অস্তিত্ব রক্ষায় উদ্দীপকের জৈব প্রক্রিয়াটির গুরুত্ব, অর্থাৎ জীবজগতের অস্তিত্ব রক্ষায় শ্বসন কি গুরুত্ব পালন করে, এটা হচ্ছে তোমার বর্ণনা করা লাগবে। এখন যদি আমরা উত্তরে যাই, দেখো কি বলছে, সেন্ট্রিওল কাকে বলে? সেন্ট্রিওল হচ্ছে এরকম সাইটোপ্লাজমে অবস্থিত একটা অঙ্গাণু, যেটা এরকম দেখতে, মানে ওর ভিতরে দুইটা নলাকার অংশ থাকে যেগুলোকে বলে হচ্ছে সেন্ট্রিওল, আর ওর পাশে একটা ফ্লুইড থাকে, ওই ফ্লুইডগুলোকে বলে হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। ওই সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল মিলে হচ্ছে তোমার সেন্ট্রোজোম গঠিত। দেখো নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদেরকে হচ্ছে সেন্ট্রিওল বলে। এই যে ভিতরে যেই দণ্ডাকার অংশগুলো আঁকলাম ওগুলো হচ্ছে সেন্ট্রিওল। আর যদি সেন্ট্রোমিয়ার জিজ্ঞেস করতো, সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার একসাথে, ওই পুরাটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রোজোম। এখন তারপরে খতে কি বলছে দেখো, কোষ কঙ্কালের গঠন ব্যাখ্যা করো। কোষ কঙ্কাল কি জিনিস? যে কোষকে ভিতর থেকে একটা স্ট্রাকচার দিয়ে মানে ধরে রাখার জন্য কিছু ছোট ছোট উপাদান, যেমন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপর মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, এগুলা হচ্ছে মানে কাজ করে কোষের মানে আকৃতিটা ধরে রাখার জন্য। মানে কঙ্কাল মেনলি কি করে? গঠন ঠিক রাখে, এরকমই। তারপরে এগুলো হচ্ছে প্রকৃত কোষে কোষঝিল্লি অতিক্রম করে কোষের সাইটোপ্লাজমে কঙ্কাল গঠনকারী প্রোটিন নির্মিত তন্তুময় অংশ বিশেষই হচ্ছে কোষ কঙ্কাল। এটা হচ্ছে মেনলি প্রাণী কোষে দেখা যায়। আর উদ্ভিদ কোষে তো তোমার কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর তো একটা পুরু মানে মৃত জড় বস্তু দ্বারা গঠিত, তো ওর স্ট্রাকচার হচ্ছে ওই জড় বস্তুটাই ধরে রাখে। কিন্তু প্রাণী কোষের যে কোষ ঝিল্লি বা পাতলা আবরণ যেটা, ওইটা তো ধরে রাখার জন্য কঙ্কালের প্রয়োজন হয়। এখানে হচ্ছে কোষ কঙ্কালটা কাজ করে। এরা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এগুলা দ্বারা গঠিত এই কোষ কঙ্কালটা। এরা কোষীয় চলনে এবং সেন্ট্রিওল, সিলিয়া, ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। সেন্ট্রিওল কি জিনিস? ওই যে একটু আগে এখানে দেখলাম এই যে ক নাম্বারে যে সেন্ট্রিওলটা, ওগুলা সৃষ্টিতে কোষ কঙ্কাল কাজ করে। এরপরে ফ্লাজেলা সৃষ্টিতে, ফ্লাজেলা হচ্ছে তোমার চলনাঙ্গ। যেমন ব্যাকটেরিয়ার পিছনে এরকম ল্যাজ থাকে, তারপরে মানুষের যে শুক্রাণু এটা সাঁতার কাটার জন্য যে ল্যাজ থাকে, ওই ল্যাজগুলো অর্থাৎ চলনাঙ্গ সৃষ্টিতে এই ফ্লাজেলা মানে হচ্ছে চলনাঙ্গটা। এরপরে আমাদের গ নাম্বারে কি বলছিল, অক্সিজেনের অনুপস্থিতিতে উক্ত জৈব রাসায়নিক প্রক্রিয়াটা বর্ণনা করো। অর্থাৎ তোমাকে এখানে অবাধ শোষণের বর্ণনা দেওয়া লাগবে। অবাধ শোষণে তোমার অবাধ শোষণ দুইটা ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে দেখো গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, আরেকটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এখন অবাধ শোষণ জিনিসটা কি? প্রথমে আমি বলছিলাম যে অক্সিজেনের অনুপস্থিতিতে খাদ্যবস্তু ভেঙে যাবে। যদি অক্সিজেন না থাকে তাহলে কিভাবে খাদ্যবস্তু ভাঙবে? ওখানে হচ্ছে তোমার এনজাইমের সহযোগিতায় ভাঙবে। এখন এনজাইমের সহযোগিতায় ভাঙলে এখানে প্রথম যে ধাপটা সম্পন্ন হবে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, এটা আবার সবাত শোষণের মতোই। কারণ এই গ্লাইকোলাইসিস, সবাত শোষণের প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে যেরকম যে বস্তুগুলা উৎপন্ন হয়, যা খরচ হয়, ওরকম সিমিলারই আমরা দেখতে পাই।
কিন্তু এইখানে এসে পরবর্তী যে ধাপটা পাইরুভিক অ্যাসিডের বিজারণ, এখানে যা হচ্ছে তারতম্য দেখা যায়। কারণ পাইরুভিক অ্যাসিডের বিজারণে হচ্ছে তোমার ওখানে অক্সিজেন না থাকার কারণে মানে পরবর্তী ধাপগুলা ওই সবাত শ্বসনের মতো করে সম্পন্ন হতে পারে না, এখানে অল্প একটু শক্তি মাত্র উৎপন্ন হয়। এখন যদি আমরা দেখি এই বিক্রিয়ার মানে ধাপটা যদি দেখি, দেখার আগে গ্লাইকোলাইসিস দুইটা পদ্ধতিতেই কমন পড়ে কি জন্য, ওখানে অক্সিজেনের প্রয়োজন হয় না। আর নিম্ন শ্রেণীর যে জীবগুলা ব্যাকটেরিয়া, ইস্ট, ওরা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। যদি অক্সিজেন ওদের জন্য ক্ষতিকর হয় তাহলে ওরা শক্তি উৎপন্নের জন্য অক্সিজেন কিভাবে ব্যবহার করবে? এটা তো স্বাভাবিক বিষয় যে অবাধ শোষণই ঘটবে তাহলে ওদের দেহে। এখন এই ধাপে 1 অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2 আর হচ্ছে তোমার 4 অণু এটিপি তৈরি করে। ওই 4 অণু এটিপি ভিতর থেকে 2 অণু আবার খরচ হয়ে যায় কি জন্য? কোনো একটা বিক্রিয়া বা ধাপ সম্পন্ন করার জন্য কিছু শক্তি প্রয়োজন, ওইটা এখান থেকে মানে কেটে নেয় ওরা, মানে খরচ হয়ে যায়। এখন যে উপাদানগুলো তৈরি হইলো এই উপাদানগুলো আমরা গ্লাইকোলাইসিসেও দেখতে পাই। তাহলে এই 1 নম্বর ধাপ তো আমরা ওইটার অনুরূপী। এখন পাইরুভিক অ্যাসিড যেটা, পাইরুভিক অ্যাসিডে কি হয় দেখো, সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। মানে এটা ক্ষেত্র বিশেষে এক এক সময় এক একটা উৎপন্ন হয়, কখনো কখনো ইথানল অথবা ইথাইল অ্যালকোহল, তারপরে ল্যাকটিক অ্যাসিড যখন যেটা। এখন গ্লাইকোলাইসিসে উৎপন্ন, এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন যে NADH2 ওটা জারিত হয়ে ইলেকট্রন, প্রোটন আর শক্তি নির্গত করে তা ব্যবহৃত হয় হচ্ছে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ক্ষেত্রবিশেষে ইথানল উৎপন্নের জন্য। অন্যদিকে অক্সিজেন যেহেতু অভাব হয় ওখানে হচ্ছে, মানে অক্সিজেন যেহেতু থাকে না ওখানে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলতে পারে না, যার জন্য অবাধ শোষণে হচ্ছে 1 অণু গ্লুকোজ থেকে অল্প পরিমাণে শক্তি আমরা পাই। যেখানে সবাদ শোষণে 38 অণু এটিপি পাওয়া যায়, সেখানে অবাধ শোষণে আমরা পাই হচ্ছে মাত্র 2 অণু এটিপি। তাহলে এই অবাধ শোষণের বর্ণনা বলতে তোমাকে এই ধাপ দুইটার বর্ণনাই জানতে চাইছে। এই যে এখানে যে বললো আমাদের অক্সিজেনের অনুপস্থিতিতে কি হবে, ওই যে এই ধাপ দুইটার বর্ণনা এখানে দিলে এতটুকুই এনাফ। এরপরে জীবজগতের অস্তিত্ব রক্ষায় উদ্দীপকের জৈব প্রক্রিয়াটি, অস্তিত্ব রক্ষায় শ্বসনের গুরুত্ব। এখন শ্বসন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যেখানে তোমার শক্তি উৎপন্ন হবে, শক্তি উৎপন্ন হওয়ার জন্য তোমার খাদ্যের প্রয়োজন। এখন এই খাদ্যটা আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে পাইলাম, ওই খাদ্যটা জারিত করার জন্য আবার অক্সিজেন প্রয়োজন, এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে পাইলাম। এখন এই খাদ্যটা জারিত করে যে শক্তিগুলো উৎপন্ন হবে ওই শক্তি তোমার দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করার জন্য মানে ব্যবহার হবে। এরপরে আবার তোমার কোষের অভ্যন্তরে কিছু বিপাকীয়, তারপরে জৈব রাসায়নিক প্রক্রিয়া, এরপর শারীরবৃত্তীয় কার্যক্রম ওগুলো সম্পন্ন করার জন্য শক্তি, এই সব শক্তি হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া থেকেই আসবে। শ্বসন প্রক্রিয়ায় আবার হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, শক্তি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়। এই যে শক্তিটা ওইটা আমরা ব্যবহার করলাম। আর কার্বন ডাই অক্সাইড যেটা, ওইটা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আবার কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয় না উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য, ওই কার্বন ডাই অক্সাইডটা উদ্ভিদ হচ্ছে এই শ্বসন প্রক্রিয়া থেকে পাইতে পারে। এরপরে উদ্ভিদ আবার আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, এর মাধ্যমে হচ্ছে তোমার বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের একটা ভারসাম্য বজায় থাকে। এরপরে উদ্ভিদের বৃদ্ধির জন্য আবার খনিজ লবণ প্রয়োজন। শ্বসন প্রক্রিয়ায় কি হয়, তোমার খনিজ লবণ, ক্ষার, উপক্ষার এগুলা তৈরি হয়, যেটা হচ্ছে তোমার উদ্ভিদের জন্য দরকারি। এখন আবার শক্তি যে উৎপন্ন হয় ওই শক্তি উৎপন্নের মাধ্যমে তোমার কোষ বিভাজন হয়, কোষ বিভাজনের মাধ্যমে একটা জীবদেহ বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখন উদ্ভিদ যদি ওই পুষ্টি তারপরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তারপরে একটা মানে বৃদ্ধিপ্রাপ্তি হওয়ার পরেই তো সে তার জৈবনিক কার্যাবলীগুলো সম্পন্ন করবে, ওর শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করবে, যার জন্য আমরা বলতে পারি শ্বসন গুরুত্বপূর্ণ। আবার শ্বসনের কিছু আরেকটা প্রকারভেদ যেটা অবাধ শোষণ, অবাধ শোষণে আবার তোমার হচ্ছে ইস্টের অবাধ শোষণের মাধ্যমে পাউরুটি ফোলাতে আমরা ওইটা ব্যবহার করি। তারপরে শিল্পক্ষেত্রে ইথানলের অনেক ব্যবহার আমরা দেখতে পারি। আবার কখনো কখনো যখন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় ওই ল্যাকটিক অ্যাসিড থেকে আবার দুগ্ধ জাতীয় কতগুলো পদার্থ যেমন পনির, ঘি, ছানা, মাখন এগুলো তৈরি করা যায় ল্যাকটিক অ্যাসিড থেকে। তাহলে শিল্পক্ষেত্রে এই অবাধ শোষণটা অনেক বেশি কাজ করতেছে। তাহলে পুরা জীবজগতের অস্তিত্ব রক্ষার জন্য আমরা বলতেই পারি যে শ্বসনটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ শ্বসন যদি সম্পন্ন না হইতো শক্তি উৎপন্ন হইতো না। একটা জীবকোষে যদি শক্তি উৎপন্ন না হয় ওই জীবকোষটা তার যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতো কিভাবে, বেঁচে থাকতো কিভাবে? তাহলে তো জীবকোষটার মৃত্যু ঘটতো। তাহলে জীবের অস্তিত্ব রক্ষায় এই শ্বসনের গুরুত্ব, জৈব রাসায়নিক প্রক্রিয়াটা অর্থাৎ শ্বসন, এটার গুরুত্ব অনেক 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 ইম্পর্টেন্ট। যেটা এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে তুমি যদি পরীক্ষার খাতায় একটু প্যারা করে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ এখানে
4 নাম্বারের জন্য এতটুকুই এনাফ। সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করার জন্য আমি যেভাবে হচ্ছে দেখাইছি এভাবে হচ্ছে মানে রিপ্রেজেন্ট করতে পারলেই হচ্ছে একটা ভালো মার্ক তোমরা সিকিউর করতে পারবা বলে আমি মনে করি। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পারা, প্রশ্নে কি চাইছে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তর করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।